যে ট্রেন অ্যাক্সিডেন্ট মোদী সরকারের আমলে খুব ফ্রিকোয়েন্ট আমরা পেয়েছি। যখন আমরা পড়াশোনা করছি তখন ওই রাজ্যের ভিত্তিতেই একটা জয়েন্ট এন্ট্রেন্স হতো, তার একটা উইন্ডো রাখতে হয়, সেটা বন্ধ করে দিয়ে এপ্রিল মাসে হঠাৎ একটা সেই শেষ তারিখ দেখানো হলো, এক সপ্তাহের মধ্যে দেখা হলো যে 24,000 ছেলে মেয়ে হঠাৎ করে কোথা থেকে সেখানে রেজিস্ট্রেশন করতে শুরু করলো। বলা হচ্ছে কারোর চাকরি যেতে দেব না, কে বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভা থেকে। কিন্তু শিক্ষা দুর্নীতি, যেটার জন্য পশ্চিমবঙ্গ পথ দেখাতে পারে, যা বেঙ্গল আগে ভাবে ভারতবর্ষ তা পরে ভাবে, যেটা এতদিন ফ্রেশ ছিল, সেটা শিক্ষা দুর্নীতিতে যে এইভাবে এগিয়ে বাংলা যে এগিয়ে ভারতে কনভার্ট হবে। এই যে 2016 পর থেকে যে শিক্ষক, তোমরা ঠিক শিক্ষক নিটের মাধ্যমে যারা ভালো চিকিৎসক হবে তাদেরও সারা জীবন স্টিগমা বইতে হবে। যারা পয়সা দিয়ে চাকরি কিনেছে তাদের ডেকে তদন্ত করো, কিন্তু তুমি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। কি হবে আমাদের ভবিষ্যৎ? একটু ভিডিও দিতে আপনাদের দেরি হয়ে গেল, কারণ এর আগে একটা ভিডিও তৈরি ছিল। আমি খুব অনেস্টলি কথা বলছি, সেই ভিডিওটা স্কিপ করে আবার নতুন ভিডিও করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকুই আমি নিচ্ছি। যা উদ্ভূত পরিস্থিতি ভারতবর্ষের, তাতে আগের ভিডিওটা খুব একটা আপনাদের ভালো লাগবে না। সেটা থাক, কোনোদিন যদি মনে হয় আবার দেব। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ভারতবর্ষের নতুন সরকার, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় এক সপ্তাহ কি 10-15 দিনের মধ্যে দুটো নেগেটিভ অবস্থা আমাদের ফেস করতে হলো। একটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসা জনপ্রিয় ট্রেন, তাতে একটা অ্যাক্সিডেন্ট, যে ট্রেন অ্যাক্সিডেন্ট মোদী সরকারের আমলে খুব ফ্রিকোয়েন্ট আমরা পেয়েছি। আর তারপরে ওই শিক্ষা দুর্নীতি, যে শিক্ষা দুর্নীতির কথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে বলতে দাঁত ব্যথা গাল ব্যথা হয়ে গেছে, যারা আমরা টক শো করেছি, ছোট বড় মেজো। কিন্তু সেই শিক্ষা দুর্নীতি মোদী সরকারের ক্ষেত্রে এভাবে আসবে, নতুন সরকার গঠন হওয়ার পর মিলিঝুলি সরকার, অ্যাবসলিউট মেজরিটি পায়নি যে সরকার, সেটাও অভাবনীয়। অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এই দুটো নেগেটিভ অবস্থার মধ্যে দিয়ে, যেটা দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের দান, সেটা নিয়ে নতুন ভিডিও করতে আসতে হবে। এটা খুব একটা সুখের কথা নয়। দেখুন, ট্রেন অ্যাক্সিডেন্ট, যেটা রেল বাজেট যে গ্ল্যামার ছিল সেটা যে হারিয়ে গেল, রেল বাজেট আলাদা করে হলো না, এবং আমরা ট্রেনে উঠলেই বুঝতে পারি যে না, আগের মতন আর সবকিছু পাচ্ছি না। বন্দে ভারতের যে দামামা বাজিয়ে ব্ল্যাঙ্কেট একটা ঢক্কানিনাদ বলবো মোদী সরকারের, বুলেট ট্রেন, তারপরে সারা ভারতের প্যান ইন্ডিয়া বন্দে ভারত, সেটায় চড়ার জন্য মানুষের যে হুড়োহুড়ি, সেলফি তোলা, সেগুলো তো হলো। কিন্তু তারপরেও যে ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট আমরা পেয়েছি, এবং সেই ট্রেন অ্যাক্সিডেন্টে বারবারই তদন্ত কি রিপোর্ট আসে সেটা আমরা পরবর্তীকালে আর ফলো আপ হয়তো করি না। রেলের দপ্তরের কতখানি গাফিলতি, এবং একজন মৃত ড্রাইভারকে সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছিল, যেটা আত্মসমর্থনের কিছু পাচ্ছিলেন না তিনি, সেটা তো একটা আছে। কিন্তু শিক্ষা দুর্নীতি, যেটার জন্য পশ্চিমবঙ্গ পথ দেখাতে পারে মোদীকে, অর্থাৎ মমতা ব্যানার্জি মোদীকে পথ দেখিয়েছেন কিনা, যা বেঙ্গল আগে ভাবে ভারতবর্ষ তা পরে ভাবে, যেটা এতদিন ফ্রেশ ছিল, সেটা শিক্ষা দুর্নীতিতে যে এইভাবে এগিয়ে বাংলা যে এগিয়ে ভারতে কনভার্ট হবে, এবং সেই যে শিক্ষা দুর্নীতি 2024-এ এরকম ভাবে আসবে, সেটাও তো অভাবনীয়। আমি এই যে ভিডিও শুট করছি, আমার সামনে 3টি ইয়ং ছেলে আমাকে হেল্প করছে, তারা আমার পুত্র সম। তাদের দিকে তাকিয়ে আমার গর্বের অন্ত থাকে না, কারণ সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন কোনো কথা নেই। যে বাবা মারা একেবারে সেই প্লে স্কুলে ভর্তি করার পর থেকেই ভাবতে থাকেন কোথায় এবার এদের ভর্তি করব, কত তাড়াতাড়ি এরা বড় হবে, কত তাড়াতাড়ি মুখ উজ্জ্বল করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। এবং এই যে ন্যাচারাল ওয়েতে বড় হওয়া, কার কি প্রবণতা, সেটা না ভেবে সবাই তো ভাবি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার, এইসব না হলে হলো না। কিন্তু আমার সামনে যে 3টি ছেলে আমাকে হেল্প করছে, তারা কিন্তু নিজের ইচ্ছায় একটা নিজস্ব জগৎ তৈরি করেছে। তারা এডিটিং ভিডিও নিয়ে আছে, তো তারাও শুনছে আমার এই কথা। আপনাদের সঙ্গে আমি যখন বলছি, রেকর্ডিং হচ্ছে, তারা এডিট করবে। এবং এই যে ইয়ং ভারত, তাদের যে অ্যাসপিরেশন, তারা যে কি কষ্ট করে। আমাদের সময় দেখতাম জয়েন্ট এন্ট্রেন্স, সেটা যে কবে এরকম নিট জিট এই সমস্ত হয়ে গেল বুঝতে পারলাম না, কারণ আমরা তো আস্তে আস্তে অল্প বয়স থেকে বুড়োর দিকে যাচ্ছি, আমরা তো এইসবের সঙ্গে সম্পর্ক সেরকম রাখি না। কিন্তু এই যে এনটিএ নামক সংস্থা তৈরি করা হলো, ওই যে আমি বলেছিলাম না যে সংখ্যার দাপটে অনেক নতুন নিয়ম কানুন এই ধরনের সরকার তৈরি করে। তো এবারে আমি একটু চেষ্টা করি যে মমতা ব্যানার্জির শিক্ষা দুর্নীতি এবং মোদীজির শিক্ষা দুর্নীতি কতটা মিল কতটা অমিল।
দেখুন, মমতা ব্যানার্জির যে শিক্ষা দুর্নীতি, সেখানে একটা সংস্থা তৈরি করা ছিল এসএসসি, যেটা বামফ্রন্ট সরকার তৈরি করে গেছিলেন, মোটামুটি স্বচ্ছ, সেটার মাধ্যমে ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে শিক্ষক হতেন। তারপরে মমতা ব্যানার্জি এসে সেইখানটায় একটা উপদেষ্টা মণ্ডলী, তার যে মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী, এবং মনে রাখতে হবে পার্থ চট্টোপাধ্যায়, আবার ব্রাত্য বসু, আবার পার্থ চট্টোপাধ্যায়। ব্রাত্য বসুকে মাঝখানে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, এই টেনিওয়ারটা 2011 থেকে 2024 চলছে, কিন্তু তিনি বেশি দিন টিকতে পারেনি। তাকে আবার ওই আইটি মিনিস্টার, ট্যুরিজম মিনিস্টার এইসবে সরিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। অনেক পরে যখন দেখলেন যে আর রোখা যাচ্ছে না, তখন আবার তাকে শিক্ষামন্ত্রী। কিন্তু ব্রাত্য বসু কেন সরে গেছিলেন, আমাদের পার্থ চট্টোপাধ্যায় কেন শিক্ষামন্ত্রীতে আবার ফিরে এসেছিলেন, সেই যে ব্যাপারটা, সেইখানে একটা উপদেষ্টা মণ্ডলী হয়েছিল। এবং কোভিড কালে 2020-তে যখন সবকিছু একেবারে বন্ধ, তখনই নাকি এই বীজটা বোনা হয়েছিল। ওই যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি বাবু, মানিক বাবু, এরা সব মিলে কি একটা উপদেষ্টা মণ্ডলী, যে এক্সট্রা কনস্টিটিউশনাল একটা পাওয়ার দিয়ে, যেটা শিক্ষা দপ্তরের ওপরে একটা এক্সট্রা, এসএসসির ওপরে একটা এক্সট্রা, তারা সব মিলে একটা ব্যবস্থা করেছিলেন, যেটা বাক কমিটির রিপোর্টের মাধ্যমে কিন্তু চলে এসেছিল। এবং মনে রাখবেন যে আদালতের নির্দেশে যে ইডি সিবিআই শিক্ষা দুর্নীতি হচ্ছে, সেইটার আগে বাক কমিটির রিপোর্টে কিন্তু পরিষ্কার হয়ে গেছিল। তারপরে সেই সিবিআই কে রুখতে প্রথমে হাইকোর্ট, মানে আমাদের ট্যাক্সের টাকায় এই যে মমতা ব্যানার্জির সরকার, প্রথমে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, সব কিন্তু আমার আপনার ট্যাক্সের পয়সায়। ওটা ওই অনেক টাকা বন্ডে এসছে, মমতা ব্যানার্জি ইলেকশনে খরচ করেন, সেটা না। এটা তো সরকারি ব্যাপার, লড়াইটা চলবে সুপ্রিম কোর্ট অব্দি, মনু সিংভিরা সুপ্রিম কোর্ট অব্দি দাঁড়িয়ে পড়বেন আমার আপনার ট্যাক্সের টাকায়। সেটা কেন না, যাতে সিবিআই না হয়। এইখানে একটা বড় অমিল। কারণ আমাদের ধর্মেন্দ্র প্রধান, তিনি কিন্তু এই ডিনায়াল মোডে বেশি দিন ছিলেন না, 3-4 দিন ছিলেন, তারপরে নিজেরাই সিবিআই কে দিয়ে দিয়েছেন। এখানে মিলল না, আবার মিলল, মানে ডিনায়াল মোডে মমতা ব্যানার্জি আজও চলছেন। প্রথমে হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, ছোট্ট একটা ভুল, তারপরে একটা ছোট্ট অপরাধ, কখনো কখনো কিছু হয়নি, এখনো কিছু হয়নি, এখনো তাদের মুখপাত্ররা এসে বলবেন চার্জশিট দিলে কি হবে, সেটা কি প্রমাণ হয়েছে? মানে জেল খাচ্ছেন কে কে, চিন্তা করুন। মন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রাথমিকের মন্ত্রী, উপদেষ্টা যত মানুষজন ছিলেন, তারপরে যত রকম এজেন্ট টাকা নিয়েছেন, তাদের সন্তান, ছেলে, বউ, সবাই মিলে কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় যে জেলের খাবার দাবার হচ্ছে, সেখানে তারা কিন্তু বহাল তবিয়াতে আছেন। কিন্তু এরা, এখানে একটা মিল আবার অমিল দেখুন। রাজ্য সরকার, বিহারের রাজ্য সরকারের যে অ্যান্টি করাপশন পুলিশের যে, তারা কিন্তু সারফেসে আসার কয়েকদিনের মধ্যেই কিন্তু নেমে পড়েছেন। তেমনি গুজরাট পুলিশ, গোদ্রায় যেটা ধরা, হরিয়ানা পুলিশ, স্টেট ওয়াইজ যে পুলিশ, তারা কিন্তু ডিনায়াল মোডে তো নেই, তারা কিন্তু ভালো মতন কাজ করছেন, যেটা এখানে রাজ্য পুলিশ চিন্তাই করতে পারে না। এবং কোর্টের নির্দেশে যে সিবিআই, সেটাকে আটকানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অব্দি এই মমতা ব্যানার্জি সরকার গেছে। এইখানে হচ্ছে মিল আবার অমিল। এবার দেখুন, কোভিড কালে হয়েছিল এই শিক্ষা দুর্নীতি, এবং এটা হলো কখন, যখন মোদিজি দামামা বাজিয়ে দিয়েছেন। ফেব্রুয়ারি মাস থেকে রেজিস্ট্রেশন যখন থেকে হচ্ছে, তখন থেকে কিন্তু সবাই বলছেন কিরকম একটা গন্ডগোলের আঁচ পাচ্ছেন। এখানে যেমন এসএসসির উপরে উপদেষ্টা মন্ডলী, ওখানে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এই এনটিএ কিন্তু আগে ছিল না। যখন আমরা পড়াশোনা করছি তখন ওই রাজ্যের ভিত্তিতেই একটা জয়েন্ট এন্ট্রেন্স হতো। এই যে একনায়কতন্ত্র, অর্থাৎ সংখ্যার দাপটে এখানে উপদেষ্টা মন্ডলী এসএসসির উপরে, আবার ওখানে এনটিএ, এবং এনটিএ এক ছাদের তলায় একেবারে নিয়ে আসলো সমস্ত যত রকম ডাক্তারি পড়ুয়া মেধা তালিকা হবে। এবং সেখানে যে রেজিস্ট্রেশন ফেব্রুয়ারি মাস থেকে, সেখানেতে কোচিং সেন্টারে একজন মানুষ বলছেন কালকে ন্যাশনাল চ্যানেলে, যে আমাদের সেখানেই গন্ডগোল মনে হয়েছিল, কারণ যে একটা উইন্ডো রাখা হয় যে শেষ একেবারে অবস্থা, আর জমা দেওয়া যাবে না, শেষ তারিখ, তার একটা উইন্ডো রাখতে হয়, সেটা বন্ধ করে দিয়ে এপ্রিল মাসে হঠাৎ একটা সেই শেষ তারিখ দেখানো হলো। এক সপ্তাহের মধ্যে দেখা হলো যে 24,000 ছেলে মেয়ে হঠাৎ করে কোথা থেকে সেখানে রেজিস্ট্রেশন করতে শুরু করলো। সেখান থেকে সন্দেহ। এবং আমার আপনার সন্দেহ কখন হলো, যখন এই ভোটের এত বড় রেজাল্ট যেদিন বেরোলো,
তার ফাঁকে এই রেজাল্টটা রাত্রিবেলা বেরোতে শুরু করে গেল। কারণ আমাদের আত্মীয় স্বজন যাতে ছেলেমেয়েরা দিয়েছিলেন তারা ফোন করতে শুরু করলেন, এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে। এবং পরের দিন দুপুরবেলা বাংলার চ্যানেলগুলো নানান রকম যে সংস্থা আছে তাদের মাধ্যমে পড়াশোনা করে কে কতজন র্যাঙ্ক করেছে সেগুলো দেখাতে শুরু করলেন। এবং আমার কানে, বিশ্বাস করুন, আমি একজন হাউসওয়াইফ হিসেবে ঘরের কাজ করতে করতে কানে চলে এলো যে 67 জন একেবারে একই ফার্স্ট হওয়ার মতন র্যাঙ্ক। মানে ভাবা যায় না, মেধায় মানে ঘুরিয়ে তাকাতে হয়েছিল, অন্য কাজ করছিলাম টিভির দিকে, যে এটা কি শুনছি। একজন মন্ত্রীর মেয়ে, তিনি গন্ডগোলে একটা চাকরি পেয়েছেন, সেটা যেমন ছোট্ট করে রেজাল্ট বেরিয়েছিল মমতা ব্যানার্জির ক্ষেত্রে, তেমনি কিন্তু এখানেও ঘাড় ঘোরাতে হয়েছিল যে এটা কি করে হয়, 67 জনের উপরে সারা ভারতবর্ষে একই নম্বরে একেবারে হাইয়েস্ট পেয়ে বসে আছে। এই যে শুরুয়াত, এবং তারপরে ফেসবুকের ব্যাপার স্যাপার, এবং মোদিজি তার মাঝখানে এই যে সংখ্যাগরিষ্ঠতা পাননি, তিনি সরকার গঠন করবেন, এখনো স্পিকার তৈরি করতে পারেননি, এই যে ব্যাপারটা চলছে, তার মাঝখানে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কাউন্সিলিং চলুক, এই চলুক, সেই চলুক, তাহলে ভবিষ্যৎটা কি হবে? আমাদের এই যে যুব সমাজ, ধরুন যে এই যে 23 লক্ষ, তার মধ্যে কতজন আর এইরকম কম্প্রোমাইজড হয়েছেন? ম্যাক্সিমামই তো আমার আপনার ঘরের ছেলেমেয়েরা যারা ওই উত্তরপত্র আগে থেকে পায়নি, কিন্তু মুড়ি মুড়কি মিশে গেছে। ভাবুন, এখানে যেরকম মুড়ি মুড়কি মিশে গেছে, এখানে যেমন সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে কারোর চাকরি যেতে দেবো না। কে বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভা থেকে, নানান জায়গা থেকে, কারোর চাকরি যেতে দেবো না। মানে যারা কোনো লেখাপড়া জানে না, যারা লাখ লাখ টাকা দিয়ে শিক্ষকের চাকরি কিনেছেন, তারা পড়াচ্ছেন, অলরেডি পড়াচ্ছেন। আমাদের এই যে সংখ্যাগরিষ্ঠ সরকার মমতা ব্যানার্জি বলেই যাচ্ছে এবং জিতেই যাচ্ছে। মানে 21-এ জিতলো বিধানসভা, 24-এ এতগুলো সিট বাড়িয়ে নিল এমপিতে, এবং তার মাঝখানে কতগুলো পঞ্চায়েত, কতগুলো পুরসভা সব জিতে গেল। লক্ষ্মীর ভান্ডার এবং এই ধরনের মানুষজন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের আশ্বস্ত করে। এবং এখনো সিবিআই যে তদন্ত করছে, তারা বলছে যে ওই যে সুপ্রিম কোর্ট থেকে একটা রক্ষা কবচ পেয়েছে, যে তুমি যারা পয়সা দিয়ে চাকরি কিনেছে তাদের ডেকে তদন্ত করো, তাদের জিজ্ঞাসাবাদ করো, কিন্তু তুমি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, অ্যারেস্ট করতে পারবে না। এবং তারা সুবিধা পেয়ে গেছে। একদিকে মমতা ব্যানার্জি বলছেন যে কারোর চাকরি যেতে দেবো না, আবার ওদিকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ, যেটা জুলাই মাসে ফাইনাল হিয়ারিং হওয়ার কথা, 25,000 ছেলে মেয়ের চাকরি, যারা অলরেডি ভালো চাকরি করছে, ভালো মেধার ভিত্তিতে, যারা গন্ডগোলে চাকরি করছে, সবার ফেট নির্ভর করছে, তাদের সবার জন্য একটা রক্ষা কবচ আছে, যে তুই ডেকে ওই যে 7-8 হাজার জালি শিক্ষক, তাদের জিজ্ঞাসাবাদ করো, কিন্তু কোনো অ্যাকশন নিতে পারবে না। তারা কিন্তু সবই বলছে, আবার কিছুই বলছে না, কারণ তারা জানে অ্যারেস্ট হবে না। সুতরাং সেইভাবে কিছু সুবিধা করতে পারছে না সিবিআই, যে সিবিআই পরবর্তী হিয়ারিং এ এই কথাটা বলবে সুপ্রিম কোর্টকে, যে মমতা ব্যানার্জির এই যে গন্ডগোল, সেখানে আপনি রক্ষা কবচ দেওয়াতে আমাদের কিন্তু অসুবিধা হচ্ছে। সব মিলিয়ে এই যে সুপ্রিম কোর্টে জুলাই মাসে দুটো শিক্ষা দুর্নীতি, একটা সেন্ট্রালের, একটা রাজ্যের, একটা অনাদিকাল থেকে চলছে, আর একটা রিসেন্ট দেখা গেছে। কি হবে আমাদের ভবিষ্যৎ? আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেমন আমাদেরও ভবিষ্যৎ। আপনি যে ডাক্তারবাবুকে কষ্ট করে দেখাতে যাবেন, সরকারি হসপিটালে হোক বা কর্পোরেট হসপিটালে হোক, তারা যে এই জালি কিনা আপনি বুঝবেন কি করে? কারণ তারা তো মুড়ি মুড়কি মিশে যাবেন, তাদের তো আর কদিন পরে ওই কাউন্সেলিং হবে, তারা সরকারি মেডিকেল কলেজে ডাক্তার হবে, তারা গোড়াতে টাকা দিয়েছে, তারা পরবর্তীকালে টাকা দিয়ে পাশ করবে কিনা কেউ জানে না। এবং এখানে অদ্ভুত অবস্থা, সেই অবস্থাটার মধ্যে একটা স্টিগমা আছে। ধরুন এখানে যে 25,000 ছেলে মেয়ের মধ্যে ভালো ছেলে মেয়ে শিক্ষক হবেন, তাদের সারা গায়ে একটা লেভেল লেগে যায়, এই যে তোমরা এই যে এই ফেজটায়, এই যে 2016 পর থেকে যে শিক্ষক, তোমরা ঠিক শিক্ষক তো? আবার এই যে নিটের মাধ্যমে যারা ভালো চিকিৎসক হবে, তাদেরও সারা জীবন স্টিগমা বইতে হবে, তোমরা ঠিক চিকিৎসক তো? এই যে অবস্থাটা, এটা কেন হলো? এই যে মোদি মমতার অ্যাবসলিউট মেজরিটি, মোদিজি খুব ভালো হয়েছে যে এবার অ্যাবসলিউট মেজরিটি পাননি, তিনি একটু সমঝে চলবেন, কিন্তু মমতা ব্যানার্জি সংখ্যার দাপটে আর কতদিন এই অমঙ্গলগুলো করতে থাকবেন এই ধরনের সরকার? এইটুকু বলেই আজকে বলবো যে আপনারা আমাদের ভিডিওটা লাইক করুন, ডিসলাইক করুন, কিন্তু শেয়ার করুন। শেয়ার করলে আমাদের ভালো লাগবে, কমেন্ট করুন। ধন্যবাদ।